দ্বিতীয় অধ্যায়ের বল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। গত অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছি অধ্যায় দ্বিতীয় এবং গতি নিয়ে। সেখানেও দেখা গিয়েছে অধ্যায়ের নামটি খুব ছোট, কিন্তু এটার পরিধি অনেক বিস্তার ছিল। ঠিক এখানেও তৃতীয় অধ্যায় নাম বল, কিন্তু বিস্তৃতি তাও অনেক ব্যাপক। সো আমি তোমাদের সাথে আজকের ক্লাসে বল নিয়ে হাজির হয়েছি। আমি তোমাদেরকে ক্লাসের শুরুতে যেটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই চ্যাপ্টারের মেইন টপিকগুলো একটু তোমরা সবাই দেখে নাও। জড়তা এবং বলের ধারণা। আমি তোমাদের সাথে যে যে বিষয়গুলো আলোচনা করব এবং এই বিষয়ের মূল যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি। জড়তা এবং বলের ধারণা, জড়তার উদাহরণ, বলের প্রকৃতি, সাম্য অসাম্য বল, ভরবেগ, বল ও ত্বরণের সম্পর্ক, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল, ঘর্ষণ ও ঘর্ষণ বল, ঘর্ষণের হ্রাস বৃদ্ধি এবং ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। এই 10টি বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং পাশাপাশি তোমাদের গাণিতিক সমস্যাগুলো নিয়েও আলোচনা করব। তো এই চ্যাপ্টারের আলোচনা শুরুতে আমাদের যে আলোচনাটা করা প্রয়োজন সেটা হচ্ছে নিউটনের 3টি সূত্র। নিউটন যে সূত্রগুলো দিয়েছিলেন সেই সূত্রগুলো সম্পর্কে আগে তোমাদের ধারণা থাকা প্রয়োজন। তো স্যার আইজাক নিউটন 1665 সালে গতির 3টি সমীকরণ প্রকাশ করেছিলেন। ফিলোসফিয়া ন্যাচারাল ইজ প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা এই নামের একটি বইতে সে গতির সূত্রগুলো এক্সপ্লেন করেছিলেন। তো সেখানে 3টি সূত্র ছিল, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। প্রথম সূত্রতে কি বলা ছিল? প্রথম সূত্রতে বলা ছিল বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এটা ছিল নিউটনের প্রথম সূত্র। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তোমরা যারা 10ম শ্রেণীতে আছো তাদের জন্য রিভিশন ক্লাস, আর যারা 9ম শ্রেণীতে আছো তারা আমাদের 16ই মার্চ পর্যন্ত যে ক্লাস আমরা করেছিলাম সেখানে অবশ্যই তোমরা এই চ্যাপ্টারটা পাওনি। অতএব তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমি 9ম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলবো তোমরা অতি মনোযোগের সাথে ক্লাসটি জয়েন করবে এবং খাতা কলম নিয়ে যে যে পয়েন্টগুলি নিয়ে আলোচনা করছি তোমরা অন্তত লিখবে। প্রয়োজনে কমেন্ট করে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার জন্য। এরপরে আসো দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। সো আমরা বিষয়টা আরেকবার বলি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে সে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তৃতীয় সূত্রটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিঅ্যাকশন। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। সো আমরা এই বল অধ্যায়ের এই আলোচনার শুরুতে আমরা নিউটনের 3টি সূত্র আমি অনুরোধ করব তোমাদের 3টি সূত্র সম্পর্কে জানা দরকার এবং 3টি সূত্র মুখস্থ থাকা দরকার। আমরা এখন জড়তা নিয়ে আলোচনা করব। জড়তা কি? জড়তাটা কি? সেটা হচ্ছে স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় এবং এই যে থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাই হচ্ছে জড়তা। আমি তোমাদেরকে একটু আমার ক্লাসের কর্নারে আমি পাওয়ার পয়েন্ট স্লাইড শো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা সেটা একটু দেখে নিলে আমি বিষয়টা বুঝাতে তোমাদের সুবিধা হবে।
জড়তা দেওয়ার পিছনে এখান দিয়ে দেখাইতে পারবো। আচ্ছা, তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? ছবিতে কিভাবে গতিরোধ করা হচ্ছে, আমাদের নিচের ছবিতে দেখো কিভাবে গতিরোধ করা হচ্ছে, দ্বিতীয় ছবিতে কিভাবে গতি বৃদ্ধি করা হচ্ছে। তাহলে আমরা বল এবং বলের প্রকৃতিটা আমরা একটু দেখতে পাচ্ছি। যেমন দেখো এই স্লাইডে কি দেখা যাচ্ছে, এখানে আমার দুটো বল, এখানে কি দেখা যাচ্ছে, দুটি বল আমার দেওয়া আছে। একটি বলকে কিক দিয়ে বলার কি করলো, কিক দিল, কিক দিয়ে সেটা গতিশীল করলো। আর আরেকটা বল আমার এখানে ইন্ডিকেট করা আছে, এই বলটি যেখানে ছিল সেখানেই আছে। সো এই বলটি এখানে এসে আবার থেমে গেল। তো এখানে যে দুটা বল আমার এখানে মানে স্লাইডে প্রথমে যে ছিল, একটা বলকে লাথি মেরে গতিশীল করলো, একটা স্থির বলকে লাথি মেরে গতিশীল করলো, আর একটা বল স্থির আছে। সো স্থির যে বলটা আছে সে দুইটা বলই কিন্তু স্থির থাকতে চেয়েছিল, কিন্তু একটাকে লাথি মেরে তাকে গতিশীল করা হয়েছে, আর একটা বল স্থির আছে। তো স্থির বস্তু সবসময় স্থির থাকতে চায়, তাকে বল প্রয়োগ করে গতিশীল করা হয়। এবং গতিশীল কোনো বস্তু গতিশীলই থাকতে চায়, তাকে বল প্রয়োগ করে আবার থামিয়ে দেওয়া হয়। যেমন গাড়িকে, গতিশীল একটা গাড়ি ব্রেক না করলে সেটা কখনোই থামবে না। সো এখানেও গাড়িটি গতিশীলই থাকতে চেয়েছিল, আমরা বল প্রয়োগ করে তার গতিরোধ করেছি এবং স্থির অবস্থায় নিয়ে এসেছি। এই যে আমার স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে ধর্ম বা যে থাকার যে প্রবণতা, এইটাই হচ্ছে আমার জড়তা। তো আমি তোমাদেরকে ছবির মাধ্যমে এই জিনিসটা দেখিয়েছি, এবং এই জড়তা থেকে আমরা নিউটনের প্রথম সূত্রটা আমরা মানে ধারণা নিতে পারবো। এটা হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে, গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। দেখো আমার স্লাইডে স্যার আইজাক নিউটন বিজ্ঞানীকে তোমরা দেখতে পাচ্ছ, এবং উনি এই সূত্রগুলো দিয়েছিলেন। প্রথম সূত্র যে আমি জড়তা নিয়ে আলোচনা করেছি, এই জড়তাটা আমরা নিউটনের প্রথম সূত্র থেকে আমরা ধারণা লাভ করছি। সো প্রথম সূত্রটা তোমরা আবার দেখে নাও। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। আমরা দেখি কিছু ছবি, তোমরা একটু দেখে নাও। দেখো এখানে একটা ঘটনা দেখো, উপরের ঘটনাটি নিউটনের গতির প্রথম সূত্র অনুসারে বর্ণনা করো। আচ্ছা, এইটা আলোচনার পূর্বে আমি তোমাদের সাথে একটু কিছু কথা বলা দরকার। সেটা হচ্ছে জড়তা দুই প্রকার। জড়তা কয় প্রকার? আচ্ছা, এখানে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। জড়তা দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। আমরা এখানে যে স্থিতি জড়তা এবং গতি জড়তা, তাইলে আমি জড়তার যে সংজ্ঞাটা তোমাদেরকে বলেছিলাম সেখানেই আমি এই দুটো বিষয় নিয়ে আমার আলোচনা হয়ে গেছে। তারপর আমি আবারও বলছি, স্থিতি জড়তা দ্যাট মিনস স্থির থাকার প্রবণতাটাই হচ্ছে স্থিতি জড়তা। গতি জড়তা হচ্ছে গতিশীল থাকার প্রবণতাটাই হচ্ছে গতি জড়তা। তাহলে এখানে আমরা দুটো উদাহরণ বলতে পারি। যেমন ধরো, এটা বলার সময় একটা স্থিতি জড়তাটা হচ্ছে থেমে থাকা একটা বাস। থেমে থাকা একটা বাসের ক্ষেত্রে যখন একটা থেমে থাকা বাসকে হঠাৎ করে গতিশীল করা হয়, তখন কি হয়, যাত্রী পিছনের দিকে হেলে পড়ে। এই ঘটনা
ঘটনাটা হচ্ছে স্থিতি জড়তার উদাহরণ। তাহলে আমরা স্থিতি জড়তার উদাহরণটা আশা করছি সবাই বুঝতে পেরেছ। না, অনেকেই জয়েন করেছো, ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। জড়তার সংজ্ঞা দিয়েছ ম্যাম, আর একটু আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সাদ সিরাজুল ইসলাম, নিফাজ মহাজন, হ্যাঁ থ্যাংক ইউ তোমাদেরকে ক্লাসে জয়েন করার জন্য, এবং ক্লাসটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে। আমি আশা করি তোমরাও উপভোগ করো এবং তোমাদের বন্ধুরাও ক্লাসটা উপভোগ করবে। তোমরা আমার লেখা দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা যদি কমেন্ট করে জানাতে, তাহলে আমি আচ্ছা মেহেদি, হ্যাঁ স্লাইড বড় করে দেখাবো। আমি লেখার জন্য স্লাইডটাকে একটু ছোট করে রাখছি, যখন আমি আবার তোমাদের আমার লেখা শেষ হবে তখন আমি আবার স্লাইডটাকে বড় করব। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এবার আমরা তাহলে কি, আমি স্থিতি জড়তার যে উদাহরণটা তোমাদেরকে বলেছিলাম, যে থেমে থাকা বাস যখন ড্রাইভার চালু করা শুরু করলো, তখন দেখা গেল কি সেখানে যে যাত্রীরা বসা থাকবে সকল যাত্রীরা হঠাৎ করে কি হবে, পিছনের দিকে হেলে পড়বে। পিছনের দিকে হেলে পড়ার কারণটা কি, এই কারণটা আমাদের একটু বুঝতে হবে। আমরা অনেকেই হয়তো এটাই বলবো পিছনের দিকে হেলে পড়ে, কিন্তু এই পিছনের দিকে হেলে পড়ার যে বর্ণনাটা বা বিশ্লেষণটা, এইটা একটু আমাদের কেয়ারফুলি জানতে হবে। সেটা হচ্ছে, আমরা যখন বাসে বসেছিলাম স্থির বাসে, তখন আমরা সবাই স্থির ছিলাম, এবং যখন বাসটা গতিশীল হলো, বাসের সাথে লাগোয়া ছিল আমাদের নিচের অংশটা। আমরা যে সিটে বসেছিলাম এইটা নিচের অংশটা লাগোয়া ছিল। যখন বাস গতিশীল হলো, আমাদের নিচের অংশটা বাসের সাথে গতিশীল হয়েছে, কিন্তু তাৎক্ষণিক আমাদের উপরের অংশটা কিন্তু তখনও গতিশীল হতে পারেনি, কারণ স্থির জড়তার যে সংজ্ঞা সেখানে ছিল স্থির বস্তু স্থির থাকতে চায়, স্থির থাকার যে প্রবণতা। সো এখানে আমাদের শরীরের উপরের অংশটা স্থির থাকতে চেয়েছিল, যার জন্য হঠাৎ করে আমরা যখন বাসটা চলা শুরু করবে তখন আমাদের পিছনের অংশ হেরে যাবে। পাশাপাশি গতি জড়তার উদাহরণটা যখন আমি আলোচনা করব, তখন একইভাবে একটা গতিশীল বাসকে যখন ড্রাইভার থামিয়ে দিবে ব্রেক কষে, তখন কি হবে, তখন যাত্রীরা সবাই সামনের দিকে ঝুঁকে পড়বে। কেন? এই কেনটা আমার আগের মতো আমার এখানেও বিশ্লেষণ আমাদের জানা প্রয়োজন। সেটা হচ্ছে, যাত্রীরা যখন বাসের সিটের সাথে লাগোয়া ছিল, তখন গতিশীল বাসটা সাথে যাত্রীদের নিচের অংশটাও গতিশীল ছিল, পুরো অংশটাই গতিশীল ছিল, কিন্তু থামানোর সাথে সাথে নিচের অংশটা স্থির হয়েছে, বাট উপরের অংশটা তখনও স্থির হতে পারেনি, ফলে যাত্রীদের সামনের দিকে ঝুঁকে পড়ে। সো আমাদের এই উদাহরণটাও আমি আশা করি তোমরা, আমি যখন তোমাদেরকে কাজ দিব তখন আমি আশা করি তোমরা বলতে পারবে বা আমাকে রিপ্লাই করতে পারবে। এরপরে আসো, তাহলে আমরা এখানে জড়তা এবং বলের ধারণা আমি অবশ্যই সম্ভবত আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। আচ্ছা, উপরে এখন আমি একটা ঘটনা আলোচনা করব। এখানে দেখো, উপরে ঘটনাটি নিউটনের গতির প্রথম সূত্র অনুসারে বর্ণনা করো। এই ছবিটা দেখে কি তোমরা কি কেউ কি একটু মানে গেস করতে পারতেছো যে এখানে কি দেখা যাচ্ছে? আমাকে কি কেউ কমেন্ট করে লিখতে পারবে যে এখানে কি দেখতে পাচ্ছ তোমরা? লেখা ক্লিয়ার না, লেখাটা ক্লিয়ার না। আচ্ছা দেখো তো, এখানে একটা দড়ি নিয়ে টানাটানি হচ্ছে, তাই না? একটা কিছু লোকজন খুব দড়ি নিয়ে টানাটানি করছে,
তো আমি এখানে তোমাদের এইটা বলার উম, এই এই চিত্রটি বলার আগে তোমাদেরকে আরো কিছু স্লাইড দেখাচ্ছি। তোমরা দেখো দেখো এখানে কি হলো, আচ্ছা এইখানে দুটা জিনিস, দেখো বলের প্রকৃতি। আমরা বলের প্রকৃতি নিয়ে যখন আলোচনা করব, বলের প্রকৃতির মধ্যে দুই ধরনের বল আছে। একটা হচ্ছে স্পর্শ বল, আমাদের জড়তা আলোচনা করেছি, জড়তার উদাহরণ দিয়েছি। এবার আমরা আলোচনা করব বলের প্রকৃতি। বলের প্রকৃতি, এটা সম্ভবত এখন তো এটা ছোট করতে হবে। আমি এখন একটু বলের প্রকৃতি নিয়ে আলোচনা করব। বলের প্রকৃতি নিয়ে আলোচনা করলে এখানে আমি দুইটা বিষয় আমাদের এখানে বুঝতে হবে। সেটা হচ্ছে স্পর্শ বল, স্পর্শ বল এবং অস্পর্শ বল। আচ্ছা, স্পর্শ বল এবং অস্পর্শ বল। স্পর্শ বলটা কি? স্পর্শ বলটা হচ্ছে যে বলটা টাচ করা যায়, টাচ করে, যেমন দেখা গেল যে তুমি কি করলা, একটা পা দিয়ে একটা বলকে লাথি মারলা, তার মানে কি বলটাকে টাচ করে কিক করে তুমি এটাকে গতিশীল করলা। বা হ্যান্ড বল, তুমি হাত দিয়ে বল প্রয়োগ করলা, তাহলে কি করলাম আমরা, কি করলাম, বলটাকে আমরা হাতে নিয়ে তারপর আমরা বল প্রয়োগ করলাম। তাহলে এটা হলো স্পর্শ বল। আর অস্পর্শ বল কোনটা? অস্পর্শ বল হচ্ছে যেমন মহাকর্ষ বল, আমরা যে বলটাকে স্পর্শ ছাড়াই বুঝতে পারতেছি যে পৃথিবী তার কেন্দ্রের দিকে প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ করে, এই আকর্ষণটা কোনো টাচ নাই, সো এটা হচ্ছে অস্পর্শ বল। অভিকর্ষ বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বক বল, এগুলো সব হচ্ছে তোমার অস্পর্শ বল। স্পর্শ বলে ডাইরেক্ট মানে ডিরেক্ট টাচ বা কন্ট্যাক্ট আছে, আর অস্পর্শ বলে ডিরেক্ট কোনো টাচ বা কন্ট্যাক্ট নেই। আমরা এটা বুঝতে পারবো। এবং দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে এই বলটা হয়ে থাকে। যেমন দেখো এখানে আমি কয়টা বল তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে হচ্ছে কি ঘর্ষণ বল। দেখো স্পর্শ বলের মধ্যে আবার কয়টা বল আছে, আমি আবার একটু স্লাইডগুলো তোমাদেরকে শুরু থেকে দেখাচ্ছি। আচ্ছা আমরা দেখি এখানে কোন ধরনের বল প্রয়োগ করা হচ্ছে। মেয়েটি বইটিকে টাচ করছে এবং সেটাকে ঘষে সে বইটিকে বেঞ্চের উপর থেকে এক স্থান থেকে আরেক স্থানে সরিয়ে নিয়েছে। এখানে মেয়েটি স্কেলটিকে কিভাবে বাঁকা করছে, টান বল। এখানে দেখা যাচ্ছে কি, এখানে কোন ধরনের বল প্রয়োগ করা হচ্ছে, সংঘর্ষ বল, একটার সাথে একটা সংঘর্ষ লেগে গেছে। সো এটা সবগুলোই হচ্ছে স্পর্শ বল। তোমরা কি আমার স্পর্শ বলের ভিতরে আমি এখানে তিনটা বল তোমাদেরকে আমি স্লাইডে দেখাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা? আমি তাহলে তোমার স্পর্শ বলের মধ্যে আমি কি কি বল এখানে তোমাদের স্লাইডে দেখিয়েছি। একটা হচ্ছে ঘর্ষণ বল, টান বল এবং সংঘর্ষ বল, এবং তিনটাই চিত্রের মাধ্যমে তোমাদেরকে এখানে আমি দেখিয়েছি।
এইখানে দেখো এখানে কোন ধরনের বল প্রয়োগ করা হয়েছে। আমি তোমাদেরকে স্লাইড দেখানোর আগে মুখেই তোমাদেরকে আলোচনা করেছি যে স্পর্শ বলটা কেমন ধরনের হতে পারে এবং তোমার অস্পর্শ বলটা কেমন ধরনের হতে পারে। সো এখানে কোন ধরনের বল প্রয়োগ হচ্ছে আশা করি তোমরা সবাই এতক্ষণে গেস করতে পেরেছো। মহাকর্ষ বল। এখানে দেখো এখানে কোন ধরনের বল প্রয়োগ করা হচ্ছে, দুটি আহিত বস্তু, দ্যাট মিন্স একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, ঠিক আছে, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ দুটি বস্তু তোমার দুটি বস্তু এখানে কোন ধরনের বল প্রয়োগ করা হচ্ছে, দুটি বস্তু, একটা হচ্ছে পজিটিভ আহিত, পজিটিভ ধনাত্মক আদানে আহিত, আর এটা হচ্ছে ঋণাত্মক আদানে আহিত। সো এখানে এই দুটা তাড়িৎ চৌম্বক বল, তার মানে কি একটার সাথে একটা কিন্তু না লেগে আকর্ষণ করছে, দূর থেকে দুটাকে আকর্ষণ করছে। সো এটা কিন্তু একটা কি বল, অস্পর্শ বল। দ্যাট মিন্স এটা হচ্ছে মানে ডিরেক্ট কোনো টাচ বা ডিরেক্ট কোনো কন্ট্যাক্ট নেই। আমি আশা করি তোমরা এতক্ষণে বিষয়টি ক্লিয়ার হয়েছো। আচ্ছা, এখন আসো আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাম্য বল এবং অসাম্য বল। সাম্য বল এবং অসাম্য বল নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে একটু আমি বোর্ডে একটু দেখাচ্ছি, তারপরে আমি স্লাইডে যাচ্ছি। আগে তোমাদের সাথে একটু বোর্ডে আলোচনা করি, তারপরে আমি স্লাইডে যাব। সাম্য বল এবং অসাম্য বলটা কি? যেমন ধরো এই ধরো আমি একটা সুতা ঝুলিয়ে দিলাম, সুতার মাথায় আমি একটা বস্তু দিলাম, যে কোনো একটা বস্তু দিলাম, বস্তুটার ওজন কাজ করতেছে, ডব্লিউ কাজ করতেছে নিচের দিকে, এবং এই সুতার টানটি কাজ করতেছে উপরের দিকে। আমি আশা করি তোমরা সবাই আমার বোর্ডের এই ছবিটা যদি বুঝো, তা আমি যখন স্লাইডটা আমি আগে তোমাদেরকে ব্রিফিং দিচ্ছি, তারপরে তোমাদেরকে স্লাইড দেখিয়ে আরেকটু ক্লিয়ার করব, যেহেতু বিষয় ফিজিক্স বিষয়টা আসলে এত সোজা না। যদি তুমি বুঝতে পারো এবং তুমি এই বিষয়টায় মজা পাও, তাহলে তোমার কাছে কিন্তু অনেক সোজা থাকবে। আর আমি যে বিষয়গুলো নিয়ে এখানে এই অধ্যায়ের যে বিষয়গুলো এখানে লিখেছি, বল অধ্যায় পড়তে হলে আমাদের এই বিষয়, এই 10টা বিষয় সম্পর্কে অবশ্যই অবগত থাকতে হবে, না হয় আমি এই চ্যাপ্টার সম্পর্কে বা এই চ্যাপ্টার থেকে কোনো উত্তর দেওয়াটা আমার জন্য কঠিন হয়ে যাবে। সো আমি আশা করি তোমরা আমার সাথে থাকবে, কোনো প্রশ্ন থাকলে করবে, আশা করি তোমরা জেনে নিবে। আমি যা বলছি তার চেয়ে বেশি জানার চেষ্টা করবে, আমাকে প্রশ্ন করে আমার কাছ থেকে আরো বেশি উত্তর জানার চেষ্টা করবে। তো আমি এখানে তোমাদেরকে সাম্য বল এবং অসাম্য বল, যেটা হচ্ছে 4 নাম্বারটা, তো সাম্য বল অসাম্য বল আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে এখানে যেটা মানে আঁকলাম, একটা অবস্থান থেকে আমি একটা সুতা ঝুলিয়ে দিলাম, সুতাটা নিচের দিকে, এটার ওজন কাজ করছে অভিকর্ষ বলের দিকে, আর এটার সুতাটা টান কাজ করছে উপরের দিকে। সো যেহেতু এটা লম্বা একে অপরের সোজাসুজি এবং লম্বালম্বি ভাবে কাজ করছে, সো টি ইজ ইকুয়াল টু ডব্লিউ। এখানে লব্ধি শূন্য, লব্ধি বল শূন্য। আর যদি আমি এখন সাপোজ ধরো এখান থেকে আমি কেটে দিলাম,
এখান থেকে আমি এটা বিচ্ছিন্ন করে দিলাম। যদি আমি বস্তুটিকে বিচ্ছিন্ন করে দেই তাহলে এই বস্তুটি নিচের দিকে পড়ে যাবে। এই যে নিচের দিকে পড়ে যাবে এটা হচ্ছে অসাম্য বল, কারণ তখন আর বস্তুটি তোমার সুতার টান এটাকে প্রশমিত করেনি। এখানে বস্তুর ওজন এবং সুতার টান এটা একে অপরকে প্রশমিত করেছে, কারণ কি টানটা উভয় দিকে সমান ছিল, সো ইট ইজ সাম্য বল। আর যখন এইটা কেটে দিলে যখন পড়ে যাবে তখন এটা হয়ে যাবে অসাম্য বল, কারণ তখন আর এটার কোনো পাওয়ার নেই এটাকে ধরে রাখার। এটার চেয়ে বেশি ক্ষমতা, কারণ অভিকর্ষ বলের ক্ষমতা টান বল টি এর চেয়ে অনেক বেশি, সো এটা নিচের দিকে পড়ে যাবে। আমি এইটা ছাড়া আরো একটা জিনিস তোমাদেরকে যেটা দেখাতে পারি সেটা হচ্ছে আমি ছবিতে দেখাবো। একটা রুমাল যদি আমরা এই দড়িতে বেঁধে দেই, রুমাল একদম মাঝামাঝি, এখানে ধরো কিছু লোকজন আছে, এইখানেও কিছু লোকজন রুমালটাকে টানাটানি করছে। সো যদি দুই দিকে সমান বলে টানাটানি করে রুমালটা মাঝখানেই থাকবে, তাহলে এটা হচ্ছে সাম্য বল। আর যদি এক পক্ষ টেনে তাদের কাছে তাদের দিকে নিয়ে যেতে পারে, আর এক পক্ষ বলের থেকে তাদের বল বেশি, অতএব রুমালটা তাদের কাছে চলে আসছে, তাহলে বোঝা যাবে যে সেটা অসাম্য বল। তাহলে আমি সাম্য বল এবং অসাম্য বলের এই বিষয়টা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে এই ছবিটা কি যদি আমি একটু অন্যভাবে দেখাই, ধরো এই বস্তুটাকে আমি এখানে নিয়ে আসলাম, তাহলে বস্তুর ওজন কাজ করতেছে এই দিকে, কিন্তু বস্তুর টান কাজ করতেছে এই দিকে। কিন্তু প্রথমবার যখন আমি আলোচনা করেছিলাম তখন ছিল আমার ওজন এবং টান সমান এবং বিপরীতমুখী। কি ছিল? সমান এবং বিপরীতমুখী। এই দিকে ছিল আমার এই ওজনের অ্যারোকিটা এইদিকে, টানের অ্যারোকিটা এইদিকে। কিন্তু যখন আমি সুতাটা এইদিকে নিয়ে গেলাম তখন বস্তুর ওজন কাজ করতেছে এইদিকে, টান কাজ করতেছে এইদিকে। সুতরাং এখানে কিন্তু সমান এবং বিপরীতমুখী না, দুইটা দুই দিকে আমার অ্যাঙ্গেলে আছে। সো এটা হচ্ছে এই যে উদাহরণটা, এইটা হচ্ছে আমার অসাম্য বল, আর এটা হচ্ছে সাম্য বল। সো এখানে লব্ধিটা শূন্য, খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা। সাম্য বলে লব্ধি হচ্ছে শূন্য, আর অসম বলে লব্ধি বল হ্যাঁ কাজ করে। আমি আশা করি তোমরা এতক্ষণে আমার যে আলোচনাটা যা বুঝতে পেরেছো, বাকিটা এখন আমার স্লাইডের মাধ্যমে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তোমরা ছবিটার দিকে একটু তাকাও। দেখো আমি যে রুমালের যে ঘটনাটা তোমাদেরকে এতক্ষণ বলেছিলাম সেই ঘটনাটা আমি এখন তোমাদেরকে স্লাইডে দেখাচ্ছি। তোমরা কি স্লাইডে দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, মেহেদি একটা প্রশ্ন করেছো, সাম্য বল এবং অসাম্য বলটা মূলত কিসের উপর নির্ভর করে? সাম্য বল এবং অসাম্য বলটা মূলত লব্ধি বলের উপর নির্ভর করে। এখানে আমার সাম্য বলে লব্ধি বল হচ্ছে 0 এবং অসাম্য বলে একটা বল থাকবে। কারণ যখন তুমি এই আমার এখন স্লাইডটা দেখো, স্লাইডটা দেখলে আমি তুমি আরেকটু ক্লিয়ার হবে। এখানে যখন দেখো প্রথম ছবিতে দুইজন করে লোক দড়িটা টানাটানি করছে, মাঝখানে রুমালটা একদম সমান মাঝখানে আছে, সো উভয়ের বল সমান ছিল, সো এখানে লব্ধি বলটা 0 ছিল। তাহলে এটা আমার অবশ্যই বল প্রয়োগের উপর নির্ভর করে। লব্ধি বলটা কি? তাহলে প্রথম স্লাইডে আমাদের লব্ধি বলটা ছিল 0 এবং
দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে যে এক পক্ষ রুমালটাকে একটু কাছে নিয়ে আসছে আর এক পক্ষ একটু দূরে, তার মানে এক পক্ষ বলটা একটু বেশি প্রয়োগ করেছে, অতএব তারা জয়ী হয়েছে। যদি কোনো প্রতিযোগিতা দেওয়া হয়, এবং এই ধরনের প্রতিযোগিতা একসময় ছিল যে কারা বল প্রয়োগটা বেশি করতে পারে, এটাই হচ্ছে অসাম্য বল। সো মূলত হচ্ছে কি, সাম্য বল এবং অসাম্য বলের মূল যে কারণটা সেটা হচ্ছে লব্ধি বল। এরপরে একটু দেখি সাম্য বল এবং অসাম্য বল। আচ্ছা, এইখানে দেখো আমটিকে পৃথিবী নিচের দিকে টানছে, কিন্তু তা পড়ছে না। কেন পড়ছে না? যেমন দেখো, আমি একটু আগে এইটা ছবির মাধ্যমে ডব্লিউ এবং টি, আমটা একটা বস্তু, সে একটা বোটার সাথে ঝুলে আছে, এবং তার যে ওজনটা ডব্লিউ নিচের দিকে কাজ করছে, আর যে বোটার যে টানটা সেটা টি উপরের দিকে কাজ করছে। সো দুইটাই সমান এবং বিপরীতমুখী, এই জন্য একে অপরকে টেনে ধরে রাখছে এবং সমান ছিল বিদায় আমটি নিচে পড়ে যায়নি। আশা করি এগুলো তোমরা অনেক ভালোভাবে বুঝতে পেরেছো, এবং আমি যে বাড়ির কাজগুলো দিব তখন তোমরা আশা করি যে আমার কমেন্ট বক্সে বাড়ির কাজগুলো লিখে পাঠিয়ে দিবে। অভিকর্ষ বল এবং টান বলের অভিমুখ কোন দিকে? উত্তরটি কি কেউ দিতে পারবে? অভিকর্ষ বল এবং টান বলের অভিমুখ কোন দিকে? আচ্ছা, অভিকর্ষ বল এবং টান বলের অভিমুখ একে অপরের বিপরীত দিকে। এরপরে আসো, এখানে বলের লব্ধি কত? এখানে বলের লব্ধি কত, যেহেতু আমি আগেই তোমাদেরকে স্লাইড দেখানোর আগেই তোমাদেরকে আমি কিন্তু আলোচনা করেছি, বুঝিয়েছিলাম। সো এখানে বলের লব্ধি কত? তোমরা অবশ্যই উত্তরটা দিতে পারবে আমি আশা করছি। থ্যাংক ইউ। এটা একে অপরের বিপরীত, কিন্তু আমি এখন একটু জানতে চাচ্ছি এখানে বলের লব্ধি কত। বলের লব্ধিটা কি বলতে মানে কেউ পারবে যে বলের লব্ধিটা কত? এখানে কোন ধরনের বল কাজ করেছে? থ্যাংক ইউ। বলের লব্ধি 0। আশা করি তোমরা তাহলে বুঝতে পেরেছো। আমি আরো একটু উত্তর আশা করি যে তোমরা যদি বুঝতে পারো তাহলে হয়তো আরো বেশি উত্তর দিতে পারতে। এখানে কোন ধরনের বল কাজ করেছে? সাম্য বল কাজ করেছে। এবার আসো, আমি এই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বলে লব্ধি কত? দেখো, কেচি দিয়ে কেটে দিলাম। আমি যেটা তোমাদেরকে প্রথম আলোচনা করেছিলাম, যেখানে বলে লব্ধি কত, এখানে একটা সুতা দিয়ে একটা বব ঝুলিয়ে দিলাম। এখন কি করব? এখন কেচি দিয়ে সুতাটাকে কেটে দেব। ববটি পড়ার সময় বলে লব্ধি কত ছিল? ববটি পড়ার সময় কোন ধরনের বল কাজ করেছিল? যেহেতু এটা অভিকর্ষ বলের বল অভিকর্ষ বল দ্বারা এটা কি হয়েছে? নিচের দিকে টানা হয়েছে, অতএব এটা কি ছিল? অসাম্য বল ছিল। এবং এটা কি বল কাজ করেছে? অভিকর্ষ বল। তাহলে জড়তা এবং বলের ধারণা থেকে এইটা দেখো, এই ছবিটা, এই যে একটু আগে আমি যেটা তোমাদেরকে এঁকে দেখিয়েছিলাম, ডব্লিউটা কোথায় ছিল? প্রথমে ডব্লিউটা কোথায় ছিল, এখন ডব্লিউটা কোথায়? ঠিক আছে, এখন আমি তোমাদেরকে একটু গাণিতিক একটু আলোচনা দিচ্ছি। যেমন ধরো, ইউনুস 5 কেজি ভরের একটি বাক্স একটি মেজের উপর দিয়ে টেনে নিল। বাক্সটি টেনে নেওয়ার সময় এর ত্বরণ 0.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ছিল। সো উপরোক্ত ঘটনার আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সাম্য বল কাকে বলে এবং উদ্দীপক কোন প্রকারের বলের কথা বলা হয়েছে? উদ্দীপকে কোন প্রকারের বলের কথা বলা হয়েছে? আমি আশা করি তোমরা স্ক্রিনশট দিয়ে আমার এই প্রশ্নটা নিয়ে নাও।
আমি আবার একটু পড়ে শোনাচ্ছি। ইউনুস 5 কেজি ভরের একটি বাক্স একটি মেজের উপর দিয়ে টেনে নিল। বাক্সটি টেনে নেওয়ার সময় এর ত্বরণ 0.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ছিল। 1 নম্বর হচ্ছে সাম্য বল কাকে বলে। 2 নম্বর হচ্ছে উদ্দীপকে কোন প্রকারের বলের কথা বলা হয়েছে। আমি গাণিতিক কাজ দেইনি, জাস্ট এতক্ষণ যা আলোচনা করেছি তার উপরে 2টি প্রশ্ন দিয়েছি। আশা করি তোমরা আশা করি তোমরা এই স্ক্রিনশট দিয়ে স্লাইডটা একটু দেখে নিয়েছো এবং উত্তরটা পাঠিয়ে দিবে। তাহলে নিউটনের নিচের ঘটনায় কোন ধরনের বল কাজ করেছে, এটা কি একটু এটা দেখো তো একটু। তোমাদের আরেকটা ছবি দিয়ে আসলো না, দেখো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। কক্ষপথ, সূর্য, গ্রহ, পৃথিবী সবকিছু মিলিয়ে কিন্তু কঠিন একটা আবর্তনে ঘুরছে এবং অনেক আকর্ষণ। বাট এই যে বলগুলো, এই বলগুলো তাহলে কি, এই বলগুলো আমার হচ্ছে অস্পর্শ বল। তাহলে স্পর্শ বল এবং অস্পর্শ বলের যে ইয়াটা, আর দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে এ ধরনের বলের সৃষ্টি হয়, দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই এ ধরনের বলের সৃষ্টি হয়। দেখো তোমরা এই ছবিগুলো একটু দেখো, দড়ি টানাটানির যে চিত্রগুলো আর একটু ক্লিয়ার হওয়ার জন্য। তাহলে সাম্য বল কাকে বলে, স্পর্শ বলের 2টি উদাহরণ দাও। মহাকর্ষ বল এবং চুম্বক বল কোন ধরনের বল ব্যাখ্যা করো। মহাকর্ষ বল এবং চুম্বক বল, কারণ তোমাদেরকে আমি আলোচনায় মহাকর্ষ বলটা কি ধরনের বল এবং চুম্বক বলটা কি ধরনের বল এটা আমি আলোচনা করেছি। কোনটি স্পর্শ বল, নিচের কোনটি স্পর্শ বল? মহাকর্ষ বল, চুম্বক বল, তাড়িৎ-চুম্বক বল, ঘর্ষণ বল। আমি আশা করি তোমরা উত্তরটি দিতে পারবে। 2 নম্বর প্রশ্ন, বল কত প্রকার? 3 নম্বর, যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি বা কম। আচ্ছা, আমরা যে আলোচনা করেছিলাম যে যে বস্তুর বল বেশি বা যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি। কারণ কি, যদি ধরো একটা বাস আর একটা ছোট একটা গাড়ি বা একটা ট্রাক আর একটা ছোট গাড়ি একসাথে রওনা দিল এবং একই দূরত্বে খুঁজবে, কিন্তু কোনটি আগে যাবে? যার ভর বেশি, তার জড়তা বেশি, সো সে আগে যাবে। তাহলে জড়তাটা ভরের উপর নির্ভর করে, যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি। উত্তরটা তাহলে এখানে পেয়ে গেছো। এখন দেখো আমি তোমাদেরকে এখানে আসো, এখন সাম্য বল অসাম্য বল আলোচনা করা হয়েছে। ভরবেগ, ভরবেগ আলোচনা করার জন্য ব্যাপক সময়ের প্রয়োজন। সো আমি পরবর্তী ক্লাসে তোমাদের বাকি আলোচনাগুলো করব। আজকের ক্লাসে আমরা ভরবেগ সম্পর্কে একটু আলোচনা করে শেষ করে দিব। তো ভরবেগ, ভরবেগ কি? ভরবেগ হচ্ছে মোমেন্টাম, মোমেন্টাম ভর ইনটু বেগ। ভর এবং বেগের গুণফলটাই হচ্ছে ভরবেগ। সো এখানে ভরবেগ, ভর ইনটু বেগ, এটা হচ্ছে ভরবেগ। সো ভরবেগটাকে আমরা কি বলি? মোমেন্টাম। এবং এটাকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা, বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। সো আমরা মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু এম ভি, এটা হচ্ছে আমাদের ভরবেগের সূত্র। আমি আশা করি তোমরা অবশ্যই যারা অন্তত
দশম শ্রেণীতে আছো তারা অবশ্যই পড়েছিলে। এখন আমি আমার ক্লাস দেখে হয়তো তোমাদের পুনরায় হচ্ছে। এরপরে ভর এককটা নিয়ে একটু আলোচনা করি। এককটা ভর হচ্ছে, ভরের একক হচ্ছে কেজি, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। সো মোমেন্টামের একক, ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে মোমেন্টামের একক। তোমরা অবশ্যই বিষয়টা ক্লিয়ার হয়েছো। আচ্ছা, কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি আশা করি তোমরা আচ্ছা, এখন দেখো তোমাদেরকে বাড়ির কাজ দিব। আচ্ছা, চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? ব্যাখ্যা করো। আমি তোমাদের সাথে আলোচনা করেছি এবং সেই আলোচনা থেকে তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছি। চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? স্ক্রিনশট দিয়ে তোমরা বাড়ির কাজটা নিয়ে নাও। আরেকটা বাড়ির কাজ দিয়েছি, কোন যুক্তিযুক্ত ঘটনা উল্লেখ করে প্রমাণ করো যে বস্তুর ভরই জড়তার পরিমাপক। বস্তুর ভরই জড়তার পরিমাপক। আমি একটু আগে বলেছি যার ভর বেশি তার জড়তা বেশি, এবং ভরটাই হচ্ছে জড়তার পরিমাপক। তোমরা আশা করি তোমরা স্ক্রিনশট দিয়ে বাড়ির কাজগুলো একটু দেখে নাও। এরপরে আমি তোমাদের সাথে যে আলোচনাগুলো এতক্ষণে করেছি সেই আলোচনাগুলো আমি আবার একটু তোমাদের সাথে বলছি। অবশ্যই তোমরা জড়তা এবং বলের ধারণা তোমরা বুঝতে পেরেছো। জড়তার উদাহরণগুলো দিয়েছি। জড়তার উদাহরণ দিতে গিয়ে আমি স্থিতি জড়তা এবং গতি জড়তা বলেছি। স্থিতি জড়তার বড় উদাহরণ হচ্ছে একটা থেমে থাকা গাড়ি, আর গতি জড়তার বড় উদাহরণ হচ্ছে একটা গতিশীল গাড়ি থেমে গেলে কি ঘটনা ঘটে। বলের প্রকৃতি কি? বলের প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছি। বল কয় প্রকার, সমবল অসমবল আলোচনা করেছি, এবং ভরবেগের কিছু অংশ আলোচনা করেছি। ভরবেগের ভিতরে আমাদের বিশদ আলোচনা আছে, ভরবেগের নিত্যতা সূত্র আছে। আমরা সেটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমাদের সাথে আশা করি পরবর্তী ক্লাসে দেখা হবে বল অধ্যায়ের বাকি অংশ নিয়ে, এবং আমি গাণিতিক আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসে জয়েন করবে, এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে পড়াশোনার সাথে তোমরা সংশ্লিষ্টতা অন্তত বাড়িয়ে দাও। তোমরা যারা নবম শ্রেণীতে আছো তাদের কিন্তু এই বছর শেষ, তোমরা দশম শ্রেণীতে মানে উত্তীর্ণ হতে যাচ্ছ। আর যারা দশম শ্রেণীতে আছো তারা ফেব্রুয়ারি মাসের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ আশা করছি, এবং সেইভাবে এই অভিপ্রায় ব্যক্ত করেই তোমাদের সাথে আমাদের অনলাইন ক্লাসের আমাদের এই পরিশ্রম। আমি আশা করব তোমরা ক্লাসগুলো উপভোগ করবে। আমাদের চারবেশন সরকারি টিবারের মডেল মাধ্যমিক বিদ্যালয়ে যে অনলাইন ক্লাসগুলো, সেই ক্লাসগুলো তোমরা টাইম মতো প্রবেশ করবে এবং সবাই জয়েন করে অন্তত তোমাদের জানা অজানা যে জিনিসগুলো, জানা জিনিসগুলো রিভিশন হবে এবং অজানা জিনিসগুলো তোমরা জেনে নিবে। এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে কথাটা বলা সেটা হচ্ছে তোমাদের এখন যে অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের উপরে যে নির্দেশনা আসছে সেই অনুযায়ী তোমাদেরকে অ্যাসাইনমেন্ট তৈরি করার আমরাও চেষ্টা করছি তোমাদের প্রত্যেকের সাথে যোগাযোগ করার জন্য। আমি আশা করি তোমরা আমাদের পেজে সবসময় ঢুকবে
এবং দেখবে রুটিন অনুযায়ী তোমরা আমাদের ক্লাসগুলো দেখবে, অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেই অনুযায়ী অ্যাসাইনমেন্ট লিখবে, লিখে আমাদের যথাসময়ে অ্যাসাইনমেন্ট জমা দিবে। এবং রুটিনটা দেখে নেবে যে তোমাদের প্রতি সপ্তাহে কোন কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, সেই অ্যাসাইনমেন্টগুলো কোন কোন টিচারদের মাধ্যমে বা কোন কোন টিচারদের কাছে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, এই সাবজেক্টগুলো কোন টিচাররা ক্লাস করবে তাদের সাথে যদি কোনোভাবে তোমরা ফোনে যোগাযোগ করতে পারো বা তোমাদের গার্ডিয়ানের মাধ্যমে, আমি আশা করব যে এগিয়ে যাও এভাবে, এবং আমাদের সহযোগিতা সার্বক্ষণিক তোমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমাদের সকল শিক্ষকরা আন্তরিক, পাশাপাশি আমাদের প্রধান শিক্ষকরাও অনেক অনেক বেশি তৎপর তোমাদের পড়াশোনা এগিয়ে নেওয়ার জন্য। আমাদের করোনার জন্য তোমরা যে পিছিয়ে পড়েছো, এই পিছিয়ে পড়াটাকে আমরা কাভারেজ দেওয়ার জন্য আমাদের সহযোগিতা সার্বক্ষণিক থাকবে। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সকলকে ধন্যবাদ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি তোমাদের কাছ থেকে